দ্বিস্তরী জীব। হ্যাঁ, হাইড্রার ভ্রূণীয় যে স্তর, সেই ভ্রূণীয় স্তর থেকে দুইটি। তো বাইরেরটাকে বলা হয় এপিডার্মিস আর ভিতরেরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তো আজকে আমরা গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলি রয়েছে, সরি এপিডার্মিসের যে কোষগুলি রয়েছে, বহিঃত্বকের যে কোষগুলি রয়েছে, সেই বহিঃত্বকের কোষগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমাদের বইতে পেজ নাম্বার হচ্ছে 48। তো বহিঃত্বকে দেখো, হাইড্রার বহিঃত্বকে কোষ পাওয়া যায় 7 প্রকার। হ্যাঁ, কোষগুলি হচ্ছে কি 7 প্রকার। তো 7 প্রকার কোষগুলি কি আমরা একটু দেখে নিই। দেখো, পেশী আবরণী কোষ, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ এবং জনন কোষ ও নিডোব্লাস্ট কোষ। তো অনেক সময় পরীক্ষায় আসে, বইতে দেখো 49 নাম্বার পেজে একটা ছক দেয়া আছে। সেই ছকে কিন্তু দেয়া আছে যে হাইড্রার বহির যে ত্বক, সেখানে কোষ থাকে 7 প্রকার, আর যে অন্তঃত্বক বা গ্যাস্ট্রোডার্মিস, সেখানে কোষ থাকে হচ্ছে 5 প্রকার। তো এই যে প্রকার ভেদটা আমাদের মনে রাখতে হবে, কোন ধরনের কোষ কত প্রকার থাকে। ঠিক আছে, তো এখন যদি তোমাদের জিজ্ঞেস করা হয় হাইড্রার বহিঃত্বকে কয় প্রকার কোষ পাওয়া যায়? 7 প্রকার। 7 প্রকার। আর অন্তঃত্বকে 5 প্রকার স্যার। 5 প্রকার। 5 প্রকার কোষ পাওয়া যায়। হাইড্রার কয় স্তরী প্রাণী? স্যার দ্বিস্তরী স্যার। দ্বিস্তরী। ভেরি গুড। তো এখন আমরা এই যে 7 ধরনের কোষ পাওয়া যায়, তোমাদের বইতে 48 নম্বর পেজ দেখো, যে ভ্রূণ অবস্থায় প্রাণীর দেহ প্রাচীরের কোষগুলো কেবল এক্টোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুইটি নির্দিষ্ট স্তরে কি বিন্যস্ত থাকে। আর কি বলা হচ্ছে, যে কারণে হাইড্রাকে বলা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। এবং এই যে হাইড্রার যে বহিঃত্বক আর অন্তঃত্বক, এই বহিঃত্বক এবং অন্তঃত্বকের মাঝখানে কি থাকে, আরেকটি অকোষীয় স্তর থাকে। হাইড্রার বহিঃত্বক এবং অন্তঃত্বকের মাঝখানে মেসোগ্লিয়া, কি বলা হচ্ছে, মেসোগ্লিয়া নামক আরো একটি স্তর থাকে, যে স্তরকে বলা হয় অকোষীয়। অর্থাৎ বাইরের যে ত্বক আর ভেতরের যে ত্বক, এই দুই ত্বকের মাঝখানে বা দুই স্তরের মাঝখানে অকোষীয় আর একটা স্তর থাকে, যে স্তরকে বলা হয় কি, অকোষীয় স্তরকে বলা হয় মেসোগ্লিয়া। হ্যাঁ, মেসোগ্লিয়া। সময় কিন্তু এটি পরীক্ষায় আসে। তো আমরা একটু দেখে নিই। দেখো, এপিডার্মিস দেহের বহিঃত্বক গঠন করে। হাইড্রার যে এপিডার্মিস বা সেই এপিডার্মিস হচ্ছে বহিঃত্বক গঠন করছে। আর হাইড্রার যে এপিডার্মিস, সেই এপিডার্মিস ওই যে দেখো এখানে চিত্রে কিন্তু দেখানো হয়েছে। তো সেই এপিডার্মিসের যে বাহিরের দিক, সেই বাহিরের দিকটা হচ্ছে পাতলা এবং নমনীয় কিউটিকল দ্বারা আবৃত থাকে। যদি বলা হয় এপিডার্মিসের বাহিরের দিক কি দ্বারা আবৃত থাকবে? কিউটিকল। হ্যাঁ, নমনীয় কিউটিকল দ্বারা আবৃত থাকবে। এবং এপিডার্মিসের যে পুরুত্ব, অর্থাৎ বাহিরের যে ত্বকের সেই পুরুত্ব, সেই পুরুত্ব হচ্ছে দেহ প্রাচীরের 1/3 কতটুকু? দেহ প্রাচীরের 1/3। এবং এটি বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। এটি বিভিন্ন ধরনের কোষ বলতে কয় ধরনের কোষ আমরা একটু আগেই বললাম, এপিডার্মিসের কোষগুলি 7 ধরনের কোষ নিয়ে গঠিত। এখন এই 7 ধরনের কোষের মধ্যে আজকে আমরা 6 ধরনের কোষ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে কোষটি আমরা দেখব, সেই কোষটির নাম হচ্ছে কি পেশী আবরণী কোষ। কি নাম? পেশী আবরণী কোষ। পেশী আবরণী কোষ। এখানে দেখো দুইটা শব্দ, পেশী আবরণী। তো নিচে যে চিত্র দেখো, এপিডার্মিসের যে বিভিন্ন কোষগুলি, তুমি কি কার্সরটা দেখতে পাচ্ছ তোমরা? यस স্যার। এই যে দেখো, আমি এখন কার্সরটা রাখছি যেখানে, এই যে এই কোষটা, এই যে স্তম্ভাকার বা কনিকাল আকৃতির, এই যে লম্বা আকৃতির এই কোষটা কি বলা হচ্ছে? পেশী আবরণী কোষ। তাহলে এই একটা পেশী আবরণী কোষ, এই যে একটা পেশী আবরণী কোষ। তো এপিডার্মিসে বিদ্যমান যেসব কোষ দেহের সাধারণ বাহিরের যে আবরণ গঠন করে, তাদেরকে বলা হয় পেশী আবরণী কোষ। তাহলে হাইড্রার যে বহিঃত্বক, তাহলে বহিঃত্বকে সমগ্র অঞ্চল জুড়ে যে কোষগুলি কি করে, দেহের আবরণ সৃষ্টি করে, সেই কোষগুলো কি বলা হচ্ছে কি পেশী আবরণী কোষ। তো এখন যদি বলা হয় পেশী আবরণী কোষগুলি কেমন, তোমাদের বইতে দেখো এটি আছে 49 নম্বর পেজে। তো পেশী আবরণী কোষের দেখো যে প্রান্তটা বাহিরে থাকে, উপরের চিত্রটা খেয়াল করো,
যে প্রান্তটা বাহিরের দিকে থাকে, উপরের দিকে দেখো এই যে বাইরের অংশটা থাকবে, কার্সরটা খেয়াল করো, বাইরের অংশটা হবে চওড়া, আর ভেতরের যে অংশটা এই যে মেসোগ্লিয়ার দিকে থাকে, এই যে এই অংশটা মেসোগ্লিয়ার দিকে যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে সরু। তাহলে কোষগুলি অনিয়ত কনিকাল আকৃতির বা নাশপাতি আকৃতির। আর এরা যদি বলা হয় কোথায় থাকবে, হাইড্রার যে বহিতক সেই বহিতকের সমস্ত অঞ্চল জুড়ে থাকবে, ঠিক আছে। আর এই কোষের কার্যকারী অংশ থাকবে কয়টি, দেখো তো 4 নাম্বার পয়েন্ট, কার্যকারী অংশ কয়টি থাকবে? দুটি কার্যকারী অংশ থাকে। তো বাইরের দিকে প্রশস্ত, এই যে দেখো উপরের দিকে যে প্রশস্ত দানা সমৃদ্ধ যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে মিউকাস সমৃদ্ধ অঞ্চল। আর ভেতরের দিকে এই যে হলুদ রঙের দেখছো সুতার মতো দুইটা অংশ, মায়োনিম সুতার সমৃদ্ধ অঞ্চল, এটি হচ্ছে পেশিময় অঞ্চল। তাহলে উপরে কি থাকবে, মিউকাস দানা সমৃদ্ধ আবরণী অংশ, বাইরের দিকে যেটা থাকছে, কারণ আবরণ তো বাইরের দিকেই গঠন করে। আর ভিতরের দিকে অংশটা থাকছে, এই অংশটা হচ্ছে পেশিময় অঞ্চল। আর প্রত্যেকটা কোষে যদি বলা হয় কি কি থাকবে, তুমি উপরের চিত্রটা খেয়াল করো, যে যদি বলা হয় পেশি আবরণী কোষ হচ্ছে কোন কোন উপাদান নিয়ে গঠিত, প্রথমেই দেখো মিউকাস দানা থাকবে, কোষ গহ্বর থাকবে, প্লাজমা মেমব্রেন থাকবে, নিউক্লিয়াস থাকবে, মায়োনিম সুতা থাকবে। তো যদি বলা হয় পেশি আবরণী কোষের মধ্যে কি কি থাকবে, দেখো তো উপরের চিত্রটি দেখো 2.1.6, এই চিত্রের মধ্যে দেখো পেশি আবরণী কোষের মধ্যে কি কি অংশ থাকে, দেখো তো মিউকাস দানা থাকবে, কোষ গহ্বর থাকবে, প্লাজমা মেমব্রেন থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং মায়োনিম সুতা থাকবে। তোমরা এগুলো এখনই মুখস্থ করো, কি কি অংশ থাকবে দেখো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা এখন যদি আমি বলি যে পেশি আবরণী কোষ কোথায় থাকে, স্যার হাইড্রার সমস্ত প্রাচীর জুড়ে, মানে যেগুলা দেহর প্রাচীর তৈরি করে। সমগ্র বহিঃত্বক জুড়ে। আচ্ছা যদি বলা হয় এই কোষগুলির আকার কেমন, দেখে দেখে বলো কোষগুলির আকার কেমন? কনিক্যাল আকৃতি, আকৃতি। হ্যাঁ, আচ্ছা এই কোষগুলির কি বাহিরের প্রান্তটা চওড়া না ভিতরের প্রান্তটা চওড়া? স্যার বাহিরের প্রান্ত। বাহিরের প্রান্তটা চওড়া আর ভিতরের যে প্রান্ত সেটি হচ্ছে সরু। তোমরা সরু। আচ্ছা যদি বলা হয় এর কার্যকরী অংশ থাকে কয়টি? স্যার দুইটি স্যার। দুইটি। তাহলে কার্যকরী অংশের মিউকাস দানা সমৃদ্ধ একটা অংশ থাকে, এই মিউকাস দানা সমৃদ্ধ অংশটা খেয়াল করো চিত্রে, মানে বাহিরের অংশে না ভিতরের অংশে? স্যার ভিতরে। ভিতরে না, ওই যে মিউকাস দানা সমৃদ্ধ অঞ্চল তো বাইরের দিকে, উপরের চিত্রটি দেখো বাইরের দিকে। হ্যাঁ, আর যেটা হচ্ছে কি বলছে যে পেশিময় অংশ যেটা, যেটা মায়োনিম সুতা সমৃদ্ধ, সেটি হচ্ছে ভিতরের দিকে থাকে। আর যদি বলা হয় এই কোষের মধ্যে কোন কোন অংশ থাকবে, কি কি নিয়ে এই কোষটি গঠিত? স্যার যে মিউকাস দানা, কোষ গহ্বর। হ্যাঁ, মিউকাস দানা, কোষ গহ্বর, সবাই বলে একটা নামগুলো, মিউকাস দানা, কোষ গহ্বর, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, মায়োনিম সুতা, পেশিময় অঙ্গ। এখন আমরা কাজগুলি দেখি, কাজগুলি একবারে দেখে নাও তো, যে পেশি আবরণী কোষের কাজ কি, সবাই একটু দেখো, এই কাজগুলি একটু পড়ো। পেশি আবরণী কোষের কাজ হচ্ছে কি করা, দেহের বাইরের আবরণ তৈরি করা। আবরণ তৈরি হলে কি হবে, আবরণ তৈরি হলে হাইড্রার যে দেহের বহিঃত্বক, বাইরের আবরণটা ক্ষতির হাত থেকে কি হবে, রক্ষা পাবে। তাহলে আবরণী কোষের একটি কাজ হচ্ছে এরা প্রতিরক্ষাকারী আবরণ গঠন করে, এরা দেহের প্রতিরক্ষাকারী আবরণ গঠন করবে। আমরা দেখলাম সেখানে মিউকাস থাকে, তাহলে মিউকাস নিঃসরণ করে কি করে, দেহকে পিচ্ছিল রাখে, তারপরে প্রাণীকে সংকুচিত এবং প্রসারিত হতে সাহায্য করে। যেহেতু প্রাণীর দেহ সংকুচিত এবং প্রসারিত হয়, সেই কারণে এরা কি হয়, যে চলনেও ভূমিকা পালন করে। তারপরে কোনো বস্তুর সাথে এদেরকে আটকে রাখতে বা আবদ্ধ রাখতে সাহায্য করে, কোষিকাতে নেমাটোসিস্ট ধারণ করে, এদের মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে অংশগ্রহণ করে। এটা তোমরা 1 মিনিট পড়ো, 1 মিনিট পরে আমি কয়েকজনকে জিজ্ঞেস করব।
স্যার নিমাটোসিস্ট কি? আচ্ছা, নেমাটোসিস্ট হচ্ছে হাইড্রার যে কোর্সিকা আছে, যে সুতার মতো অংশ, মুখের চারপাশে যে সুতার মতো অংশগুলি, তো এই সুতার মতো অংশগুলি কে বলা হয় কোর্সিকা। কোর্সিকার ভিতর নিডোসাইট, কোর্সিকার মধ্যে সুতা এবং থলি সমৃদ্ধ নিডোসাইট নামক কোষ থাকে। তো এই নিডোসাইট কোষের ভিতরে সুতা আর থলির সমন্বয় অংশ যেটা, সেই অংশটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। আমি ডিটেল পড়াবো একটু পরে। কোর্সিকার নিডোসাইটে বিদ্যমান সুতা এবং থলি সমৃদ্ধ যে গঠন দেখা যায় সেটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। এবং এই নেমাটোসিস্টের মধ্যে বিষাক্ত পদার্থ থাকে, হিপনোটক্সিন থাকে। তো এই কাজগুলি কি এখন বলতে পারবা? রাজন বলতে পারবা? স্যার পড়তেছি, হয় নাই এখনো পুরোটা। মানে তুমি এই পাঁচটা ছয়টার মধ্যে দুইটা বলতে পারবা? জি স্যার। হ্যাঁ, ছয়টার মধ্যে দুইটা বলো। স্যার এরা মিউকাস মিশ্রিত করে দেহ পিচ্ছিল রাখে। হ্যাঁ, তারপর আচ্ছা, তুমি কোন কোষের কাজ বলছো? জি স্যার। তুমি মানে কিসের কাজ বলছো, কার কাজ বলছো? পেশি আবরণী কোষ, তাই না? জি স্যার, পেশি তো আবরণী তাহলে কোষ। নামের মধ্যেই কিন্তু কাজ লুকিয়ে আছে। দেখো, পেশি আবরণী কোষ, আবরণী কোষ, আবরণী কোষের কাজ কি? দেহের আবরণ তৈরি করা। আবরণ তৈরি করলে কি হয়? দেহ হচ্ছে ক্ষতির হাত থেকে রক্ষা পায়, প্রতিরক্ষা হিসেবে রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। পরেরটায় যাই। এরপর আমরা যেটা দেখছি সেটি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কোষের নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল কোষ, এইটি খুব ভালোভাবে শিখতে হবে। তো ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় পাওয়া যায় সেটি আমি একটু দেখাই। এই চিত্রটি খেয়াল করো, এই যে নিচে যে চিত্রটা দেখা হচ্ছে, এই যে দেখো, বা এই চিত্রটা দেখো, এই যে একটা, এটা হচ্ছে কি পেশি আবরণী কোষ, এই একটা পেশি আবরণী কোষ। তাহলে দুইটা পেশি আবরণী কোষের যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, দেখো দুইটা পেশি আবরণী, নীল রঙের চিত্রগুলি দেখো, দুইটি পেশি আবরণী কোষের মাঝে যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গায় কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। এই যে দেখো ইন্টারস্টিশিয়াল কোষ, দুটি পেশি আবরণী কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার ভিতরে কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। ইন্টারস্টিশিয়াল কোষ এরা গুচ্ছাকারেও থাকতে পারে, আবার এককভাবেও থাকতে পারে। তো এখন যদি বলি ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় থাকে, বলতে পারবা? পেশি স্যার। আবরণী কোষের ফাঁকে ফাঁকে বা দুটি পেশি আবরণী কোষের মাঝে এই ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। তো এই কোষগুলি দেখো গুচ্ছাকারে থাকে। আমরা যে চিত্রটা দেখলাম এখানে দেখো, এই যে নীল রঙের যে চিত্রটা, এই যে এখানে ইন্টারস্টিশিয়াল কোষগুলি কিন্তু গুচ্ছাকারে থাকছে, দেখছো? এই কোষগুলি কিন্তু গুচ্ছাকারে এখানে অবস্থান করছে। তো দেখো, পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে অবস্থিত ক্ষুদ্র আকৃতির অপরিণত কোষগুলোকে ইন্টারস্টিশিয়াল কোষ বলে। তাহলে এই ক্ষুদ্র আকৃতির যে কোষ, এই ক্ষুদ্র আকৃতির কোষগুলোকে বলা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল কোষ। তো ইন্টারস্টিশিয়াল কোষের বিশেষ কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তাহলে পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে অবস্থিত ক্ষুদ্রাকৃতির অপরিণত কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। তো ইন্টারস্টিশিয়াল কোষের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে যে এই কোষগুলি যখন হাইড্রার দেহে যে ধরনের কোষের প্রয়োজন হয়, তারা কিন্তু সেই ধরনের কোষে পরিণত হতে পারে। অর্থাৎ হাইড্রার দেহে যদি পেশি আবরণী কোষের প্রয়োজন হয়, ইন্টারস্টিশিয়াল কোষগুলি কিন্তু পেশি আবরণী কোষে পরিণত হতে পারে। আবার যদি তাদের স্নায়ু কোষের প্রয়োজন হয়, তাহলে এই ইন্টারস্টিশিয়াল কোষ স্নায়ু কোষেও কিন্তু পরিণত হতে পারে। তো এইটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এবং এই কোষের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে হাইড্রার দেহের যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেই ক্ষতিগ্রস্ত অংশ কিন্তু দ্রুত এরা সৃষ্টি করতে পারে। কি পারে? হাইড্রার দেহের, আমাদের মানুষের একটা হাত যদি কেটে আলাদা হয়ে যায় দেহ থেকে, সেই হাত কি আর পুনরায় তৈরি হয়?
না স্যার। কিন্তু হাইড্রাকে তুমি যদি কেটে দুইটা পিস করে ফেলো, দুইটা আলাদা আলাদা যদি পার্ট করে ফেলো, তাহলে কি হবে? হাইড্রা কিন্তু যে অংশটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পরস্পর থেকে, সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ আবার নতুন ভাবে তৈরি করে ফেলতে পারে। তো এই যে নতুন অঙ্গ তৈরিতে বা পুনরুৎপত্তিতে কিন্তু সাহায্য করে এই ইন্টারস্টিশিয়াল কোষ। তো এদেরকে হাইড্রা, দেখো ইন্টারস্টিশিয়াল কোষকে হাইড্রা দেহের সংরক্ষিত কোষ বলা হয়। পরীক্ষা যদি আসে হাইড্রা দেহের সংরক্ষিত কোষ বলা হয় কোন কোষকে? পারা যাবে? ইয়েস স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন কোষকে বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষকে। আচ্ছা, তোমাদের আজকে আমি এই লেকচার শেষ হলে গ্রুপে একটা লিংক দিয়ে দেবো। এই লিংকে কিন্তু তোমরা অবশ্যই 10টা এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে। আজকে যেটুকু পড়াচ্ছি তার মধ্যে এই 10টা কোশ্চেন উত্তর দিবে এবং ওইটা ক্লাসের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করা হবে। এদেরকে হাইড্রার দেহের সংরক্ষিত কোষ বলা হয়। আর প্রত্যেকটা কোষ আমরা দেখলাম যে এগুলো হচ্ছে ক্ষুদ্র এবং গোলাকার। আর ব্যাস কতটুকু দেখো তো? ইন্টারস্টিশিয়াল কোষের ব্যাস কতটুকু? একজন 5 বলো। মাইক্রোমিটার। 5 মাইক্রোমিটার। 5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এবং এদের সাইটোপ্লাজমে বৃহৎ নিউক্লিয়াস থাকে। তুমি পাশের চিত্রে দেখো 5 মাইক্রোমিটার। বড় আকারের আমরা কি দেখতে পাচ্ছি? বড় আকারের নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক যে জালিকা সেগুলি আমরা দেখতে পাচ্ছি। আর এই কোষগুলি অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষগুলি সম্মিলিতভাবে অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রার যে হাইপোস্টাম আছে, আমরা গত ক্লাসে হাইপোস্টাম কি জেনেছি, সেই হাইপোস্টামের নিচে একটি বৃদ্ধি এলাকা গঠন করে। তাহলে তোমাদের এই ইন্টারস্টিশিয়াল কোষ যদি বলা হয় কোথায় থাকবে? পেশিয়াবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকবে। কোষগুলির আকার কেমন? গোলাকার। কোষগুলি কিভাবে থাকবে? গুচ্ছাকারে। ঠিক আছে, তো এই বিষয়গুলি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো আমি একটু দেখাই দিই এখানে কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে। দেখো কোষগুলি কিভাবে থাকবে। এই যে দেখো কোষগুলি থাকবে গুচ্ছাকারে। তারপরে কোথায় থাকবে? পেশি আবরণী যে কোষ আছে সেই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকবে। তারপর যদি বলা হয় এদেরকে কোন ধরনের কোষ বলা হয়? এদেরকে বলা হয় সংরক্ষিত কোষ। তারপরে ব্যাস কতটুকু? 5 মাইক্রোমিটার। তারপরে এদের নিউক্লিয়াস কেমন? দেখো নিউক্লিয়াসটা হচ্ছে আকারে বড়। কোষের ভিতরে কি কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, তারপরে কি থাকবে? এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে। আর হাইপোস্টোমের নিচে কি থাকবে? একটি বৃদ্ধি এলাকা এরা গঠন করবে। তো এটা কি বোঝা গেছে? আচ্ছা, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, অবশ্যই কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে। তুমি যদি জিজ্ঞেস করো তাহলে তোমার মনে হতে পারে তুমি একদিনের জন্য বোকা হবা, আর যদি জিজ্ঞেস না করো তাহলে হচ্ছে সারা জীবনের জন্য বোকা হবা। এখন তুমি কোনটা চাও সেটা তুমি নিজে ঠিক করে নাও। আচ্ছা, কাজগুলি দেখি। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? ইন্টারস্টিশিয়াল কোষের কাজ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কাজগুলি আমরা দেখি। এই যে দেখো কুড়ি তৈরি করবে, তারপরে জনন কোষ তৈরি করবে, আর কি তৈরি করবে? নিডোব্লাস্ট কোষ তৈরি করবে। অনেক সময় কি হয় যে বলা হয় হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ কোনগুলি সৃষ্টি করতে পারে? বহুপদী কোশ্চেন। তাহলে উত্তর হবে কি? কুড়ি, জনন কোষ, নিডোব্লাস্ট কোষ। পারা যাবে? হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ কি কি তৈরি করে? কুড়ি কোনগুলি? হাইড্রার দেহের ওই যে চারপাশে আমরা গাছের যে শাখার মতো ডালের মতো অংশগুলি দেখি না, এইগুলিকে বলা হচ্ছে কুড়ি বা বার্ড। ঠিক আছে, তো এই যে কুড়িগুলি সৃষ্টি করে এইগুলি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করে।
তারপরে প্রজনন যে ঋতুতে যৌন প্রজনন যখন ঘটে সেই যৌন প্রজননের সময় জনন কোষ তৈরি করে এই ইন্টারস্টিশিয়াল কোষ। তারপরে নিডোব্লাস্ট বা নিডোসাইট, আমি যেটা কথা একটু আগে বললাম, এই নিডোপ্লাস্ট তৈরি করে, এরা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করে। এইবার দেখো আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আমি একটু আগেই বললাম, যে এটি খুব ভালো করে মনে রাখতে হবে যে প্রয়োজনে, দেখো প্রয়োজনে এরা যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। প্রয়োজনে এরা যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। যদি জিজ্ঞেস করা হয় হাইড্রার কোন কোষ প্রয়োজনে যে কোনো ধরনের কোষে রূপান্তরিত হতে পারে, উত্তর কি হবে? উত্তর কি হবে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তারপরে দেখো হাইড্রার যে ভিতরের স্তর অন্ততক, যেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, তো সেই গ্যাস্ট্রোডার্মিসের নষ্ট হয়ে যাওয়া কোনো কোষ যদি নষ্ট হয়ে যায়, সেই কোষগুলিকে আবার নতুন ভাবে তৈরি করতে সাহায্য করে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। আর পরীক্ষায় যেটা প্রায়ই আসে, এমসিকিউ এর যেটা প্রায়ই আসে, ভবিষ্যতে আমি যখন কোশ্চেন করব, যদি আমার কোশ্চেন সিলেক্ট হয় তাহলে এই কোশ্চেনটি আসবে। আমি একটা কোশ্চেন আউট করে দিলাম আজকে, যে পুনরুৎপত্তিতে হাইড্রার পুনরুৎপত্তিতে ভূমিকা রাখে কোন কোষ? পুনরুৎপত্তিতে, অর্থাৎ দেহের কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হয়ে যাওয়া অঙ্গগুলি নতুন ভাবে সৃষ্টিতে সাহায্য করে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে পুনরুৎপত্তির কথা এখানে যে বলা হলো, এইটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের একটি বিশেষ বৈশিষ্ট্য। আর দেখো বিজ্ঞানী ব্রেইনের মতে প্রতি 45 দিন অন্তর অন্তর, দেখো 45 দিন অন্তর অন্তর হাইড্রার দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়, এবং এই বৈশিষ্ট্যকে বলা হয় টটিপটেন্ট। কি বলে? টটিপটেন্ট। পটেন্ট। করা যাবে ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি আবারও বলছি, হাইড্রার যতগুলি কোষ পড়ানো হলো তার মধ্যে ইন্টারস্টিশিয়াল যে কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল কোষ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। তো একজনকে জিজ্ঞেস করি, কে বলবা? নিজ থেকে বলো, কারণ নাম না ধরেই বলি। কে বলবা যে এই ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় পাওয়া যায়? এই কোষগুলি কোথায় পাওয়া যায়? কে বলবা? নাম বলে বলো। কেউ বলবা না? স্যার পেশি আবরণীর ফাঁকে ফাঁকে পাওয়া যায়। আচ্ছা, তুমি তোমার নাম বলো, কোন ভবন থেকে বলছো তুমি? প্রাণীগঞ্জ। হুম, প্রাণীগঞ্জ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। পরেরটায় যাই, এরপরে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে সংবেদী কোষ। ঠিক আছে, সংবেদী কোষ, এটা আমরা পড়ার আগে চলো আগের যে চিত্র সেই চিত্রটা দেখে আসি। এইবার দেখো এই যে একটা পেশি আবরণী কোষ এখানে দেখছো, আমি তোমাদের একটু হাইলাইটস করে দেখাই। তোমরা পড়া বুঝতে পারো তো? স্যার। হুম, যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবা। এই যে এখানে খেয়াল করো, এই যে এই কোষটার নাম হচ্ছে কি? পেশি আবরণী কোষ। এই কোষের নামও পেশি আবরণী কোষ। এইবার খেয়াল করো, এই যে এখানে দেখো দুইটা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে যে কোষটা দেখা যাচ্ছে, এই যে এই কোষটা মাকু আকৃতি দেখছো, এই কোষটাকেও বলা হচ্ছে কি? এই কোষটা হচ্ছে সংবেদী কোষ। যদি বলা হয় সংবেদী কোষ কোথায় থাকে? সংবেদী কোষ থাকে এই একটা পেশি আবরণী কোষ, এই একটা পেশি আবরণী কোষ, দুইটা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে কি থাকে? সংবেদী কোষ থাকে। এবং এই সংবেদী কোষের ভিতরের যে প্রান্তটা, অর্থাৎ যে প্রান্তটা গ্যাস্ট্রোডার্মের দিকে থাকে, সেই প্রান্তটা দেখো এই যে মাকু আকৃতি দেখছো, এই যে এই কোষটা, এই যে এই কোষটা হচ্ছে স্নায়ু কোষ। তাহলে সংবেদী কোষের ভিতরের প্রান্তটা স্নায়ু কোষের সাথে যুক্ত থাকে, এবং বাহিরের দিকে দেখো যে প্রান্তটা বাহিরের দিকে থাকে, বাহিরের দিকে এইরকম কিন্তু একটা সুতার মতো সংবেদী রোম বের হয়। ঠিক আছে, এখানে দেখানো হয়নি, কিন্তু দেখবা যে গাজী আজমল স্যারের বইতে আছে, এরকম কি হয়? সংবেদী রোম বের হয়। তো আমরা দেখি পরের যে কোষটা সংবেদী কোষ। দেখো
হাইডার এপিডার্মিসের সর্বত্র বিক্ষিপ্তভাবে এবং পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, দেখো এখানেও কিন্তু বলা হলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমান্তরালে সরু এবং লম্বা সুতার মতো কোষগুলিকে বলা হচ্ছে কি সংবেদী কোষ। তো এখন যদি বলা হয় এই কোষগুলি কোথায় থাকে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, এখন কি পারা যাবে? এই যে একটা পেশি আবরণী কোষ, এই একটা পেশি আবরণী কোষ, তাহলে দুই পেশি আবরণী কোষের মাঝখানে সরু যে কোষটা দেখা যাচ্ছে এই কোষটাই হলো কি পেশি আবরণী কোষ, এই সরি সংবেদী কোষ। তো সংবেদী কোষ কি বুঝতে পারছো? আচ্ছা, সংবেদী কোষের ভিতরের যে প্রান্ত, সেই ভিতরের প্রান্ত কার সাথে যুক্ত থাকে? কোন কোষের সাথে যুক্ত থাকে? এই যে দেখো ভিতরের প্রান্ত, এই যে মেসোগ্লিয়ার ভিতরে কালো রঙের যে কোষগুলো এখানে দেখানো হচ্ছে, এই কোষগুলিকে বলা হচ্ছে স্নায়ু কোষ। এই যে সংবেদী কোষ, এই সংবেদী কোষটা স্নায়ু কোষের সাথে এদের বাহিরের প্রান্তে একটি সংবেদী রোম থাকে। এই যে বাহিরের প্রান্তে দেখো, বাহিরের প্রান্তে বলা হচ্ছে কি সংবেদী রোম বা এপিক্যাল সিলিয়া। আমি যেটা একটু আগে সুতার মতো আঁকিয়ে দেখাইলাম, ওখানে এরকম সংবেদী রোম থাকবে এবং ভেতরের প্রান্ত নোডিউল যুক্ত সূক্ষ্ম তন্তু বিদ্যমান থাকে এবং ভেতরের দিকে তন্তু দ্বারা এরা স্নায়ু কোষের সাথে যুক্ত থাকে। এরা ভিতরের দিকে যে সুতার মতো তন্তু থাকে সেই তন্তু দ্বারা স্নায়ু কোষের সাথে যুক্ত থাকে। ওই স্নায়ু কোষের সাথে যে যুক্ত থাকে সেটি কিন্তু আমি তোমাদের দেখাইলাম। এখন জানতে হবে এই সংবেদী কোষগুলি কোথায় বেশি পরিমাণে পাওয়া যায়। কোথায় বেশি পরিমাণে পাওয়া যায় দেখো, কোর্সিকা, তারপরে হাইপোস্টাম এবং পদতল, এই তিনটি নাম এখনই মুখস্থ করো। সংবেদী কোষ কোথায় বেশি পাওয়া যায়? কোর্সিকা, হাইপোস্টম এবং পদতলে। কাজ কি দেখো, সংবেদী কোষ পরিবেশ হতে স্পর্শ, তাপ, আলোক এবং রাসায়নিক যে উদ্দীপনা, সেই উদ্দীপনা গ্রহণ করবে এবং স্নায়ু কোষে পৌঁছে দেয়। এই বানানটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা হবে স্নায়ু কোষ। এই যে এটা হবে স্নায়ু কোষ। স্নায়ু কোষে কি করবে? এই উদ্দীপনাগুলি পৌঁছে দেবে। এখন বলো বোঝনি কে? স্যার পদতল আর পদচাকতি কি এক না? পদতল পদচাকতি একই জিনিস। তাহলে কি পদতল বা পদচাকতি, হাইপোস্টাম এবং কোর্সিকা, এই সকল জায়গাগুলিতে সংবেদী কোষ বেশি পাওয়া যায়। আজকে লেকচারের পরে আমি ক্লাসরুমে একটা লিংক দিব, লিংকে অবশ্যই পরীক্ষা দিবে, কারণ ওই পরীক্ষাটাই অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। পরবর্তীতে ওই কয়জনের তালিকা আমি তোমাদের ভিপি স্যারের কাছে বা প্রিন্সিপাল স্যারের কাছে পাঠিয়ে দেবো। এরপর আসলো কি গ্রন্থি কোষ। দেখো, আচ্ছা গ্রন্থি কোষের আগে দেখো স্নায়ু কোষ। এই যে দেখো মেসোগ্লিয়া, এই মেসোগ্লিয়ার ভিতরে দেখো ঘেঁষে অবস্থান করছে যে কোষগুলি, এই কোষগুলি হলো স্নায়ু কোষ। ঠিক আছে, তাহলে কি বলছে? এই কোষগুলি হাইডার এপিডার্মিসের অন্তর্ভাগে মেসোগ্লিয়াকে ঘেঁষে অবস্থান করে এবং প্রতিটি স্নায়ু কোষ একটি অনিয়ত ছোট দেহ এবং এক বা একাধিক নিউরাইট নিয়ে গঠিত। আর কোষসমূহের নিউরাইট সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইডার দেহে কি করে? স্নায়ু জালিকা গঠন করে। তুমি এত জানতে হবে না, শুধু বলবা মেসোগ্লিয়ার ভিতরে বা মেসোগ্লিয়া ঘেঁষে যে কোষগুলি অবস্থান করে সেই কোষগুলি হলো স্নায়ু কোষ। আর স্নায়ু কোষ কার সাথে যুক্ত থাকে? এই যে দেখো, এই যে সংবেদী কোষ, এই সংবেদী কোষের সাথে স্নায়ু কোষ যুক্ত থাকে। আর কাজ কি দেখো, এরা সংবেদী কোষ হতে উদ্দীপনা গ্রহণ করবে এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করবে এবং দেহের বিভিন্ন কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করবে। আর সব শেষে আমরা আরেকটি কোষ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গ্রন্থি কোষ। তো এই গ্রন্থি কোষগুলো দেখো, গ্রন্থি কোষ হচ্ছে কি যে কোষগুলি কোনো কিছু নিঃসরণ করে। তো গ্রন্থি কোষ হচ্ছে এক ধরনের রূপান্তরিত কি আবরণী কোষ। গ্রন্থি কোষ কি রূপান্তরিত আবরণী কোষ এবং এই কোষগুলি কি থাকবে, কি করে? কোনো কিছু নিঃসরণ করে, বিশেষ করে আঠালো পদার্থ নিঃসরণ করে। আর এদের ভিতরেই যে দেখো মিউকাস বস্তু থাকে, মিউকাস বস্তু থাকার কারণে এরা মিউকাস নিঃসরণ করে, যার ফলে কি হয়? দেহটা পিচ্ছিল থাকে। তো গ্রন্থি কোষের কাজগুলি দেখো, এই কোষগুলো আঠালো পদার্থ নিঃসৃত করে। মিউকাসটা কি এনজাইম টাইপ কিছু? না, মিউকাস হচ্ছে পিক্সেল পদার্থ নিঃসরণ করে, এরকম একটা। ঠিক আছে, তো
দেখো, এই কোষগুলো আঠালো পদার্থ নিঃসরণ করে, প্রাণীকে কোনো বস্তুর সাথে আটকে রাখতে সাহায্য করে, অর্থাৎ সে যখন চলাচল করে তার যে চলন তল, যে পথে চলাচল করে সেই পথটাকে আটকে রাখতে সাহায্য করে। তারপরে যে মিউকাস গুলি পানির ভিতরে বাবল বা বুদবুদ তৈরি করে তাদেরকে ভেসে থাকতেও সাহায্য করে। আর লাস্টে কি দেখি, জনন কোষ। তো প্রজনন ঋতুতে আমরা আহ, জেনেছিলাম যে সময় প্রকৃতিতে খাবারের পরিমাণ কম থাকে সেই সময় হাইড্রার দেহে কি হয়, প্রজনন অঙ্গ তৈরি হয়। ঠিক আছে? তো এই প্রজনন অঙ্গে বিশেষ করে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের ভিতরে যে ইন্টারস্টিশিয়াল কোষ, হাইড্রার বহিঃত্বকের যে ইন্টারস্টিশিয়াল কোষ, সেই ইন্টারস্টিশিয়াল কোষ কি হয়, বিভাজিত হয়। বিভাজিত হয়ে কি করে, শুক্রাশয় এবং ডিম্বাশয় গঠন করে। এবং এই শুক্রাশয় থেকে নিউক্লিয়াস যুক্ত স্ফীত মস্তক এবং লম্বা লেজ সমন্বিত কি হয়, শুক্রাণু তৈরি করে, এবং ডিম্বাশয় থেকে গোলাকার ডিম্বাণু তৈরি করে। এবং এই শুক্রাশয় ও ডিম্বাশয় কি করে, জনন কাজে তাদের সাহায্য করে। তো কাজ কি, জনন কোষের কাজ হচ্ছে যৌন জননে কি করা, তাদের সাহায্য করা। অর্থাৎ হাইড্রা যৌন জননে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি করে, জাইগোট তৈরি করে, এবং পরবর্তী ওই জাইগোট থেকে কি হয়, তাদের পূর্ণাঙ্গ একটা শিশু যে হাইড্রা বা হাইড্রোলা সৃষ্টি হয়। ঠিক আছে? তো হাইড্রার বহিঃত্বকের কোষসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। তো তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিব। ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দেব, সেই আহ, সেই লিঙ্ক গুলি ঢুকবে, ঢুকে কি করবে, 10 মার্চের যে পরীক্ষাটা নিব এমসিকিউ, আজকে যা পড়ালাম এর মধ্যেই, দরকার হলে লেকচারটা আবার দেখে নিবা, ইউটিউবে দেয়া থাকবে, দেখে তারপরে পরীক্ষা দিবা। ঠিক আছে? তো কারোর কোনো প্রবলেম আছে? স্যার লিংক কি গুগল মিটে গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ, গুগল ক্লাসরুমে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমাদের এই যে এই ক্লাসটাও আমি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেয়া থাকবে, প্রয়োজন বোধে দেখবা, ক্লাসটা আবার দেখবা, টেক্সট বই পড়বা, তারপরে পরীক্ষা দিবা। ঠিক আছে? জি স্যার। স্যার স্যার আমি গুগল ইউটিউবে দিয়ে ক্লাসরুমে দিন। অ্যাড নাই, একটু অ্যাড করে দিলে ভালো হয়। হুম। গুগল ক্লাসরুমে অ্যাড নাই, আমি আমাকে একটু ক্লাসটা অ্যাড করে দিলে ভালো হয়। ইউটিউবে দিয়ে দিন। গুগল ক্লাসরুমে অ্যাড নাই? না স্যার, কোনো ক্লাসের লিংকও পাই না আমি। তুই যে এখানে কিভাবে আসলা? এখানে ওই মেসেঞ্জার লিংক পাঠাইছো, ওইখান থেকে আসছি। তুমি একটা কাজ করো, লিঙ্ক কাজ করো, তুমি তোমার ঠিক আছে, ক্যাম্পাসে তোমার ফোন নাম্বারটা আমাকে জানিয়ে দিবা, তোমার ফোনে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। তো ঠিক আছে, আহ, আজকের মতো শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।